সূত্রপাতের সময়। এই নুরু দাদার পেশা ছিল মাছ ধরা, মানে জেলে। উনি বেশ প্রভাবশালী একজন জেলে ছিলেন। উনি একা যে মাছ ধরতেন তা নয়, আশেপাশের অনেক জেলে ওনার আন্ডারে ছিল, তারা মাছ ধরতো, উনি তদারকি করতেন, উনি নিজেও গিয়ে মাছ ধরতেন। তো ঘটনাটি যখন ঘটে তখন ওনার বয়স 22 কি 23 বছর। তো উনি যেটি করতেন, দিনের বেলা তো মাছ ধরতেনই, আর মাছ ধরা কিন্তু একটা নেশার মতো। উনি রাত 10টা কি 11টার দিকেও মাছ ধরতে বের হতেন, সারা রাত মাছ ধরতেন, সকালবেলা আবার ঘুমিয়ে পড়তেন। আর 22-23 বছর উনি একজন টকবগে তরুণ যুবক, যৌবনে পদার্পণ করছেন এমন একটি সময়। আর মাছ ধরতে বের হলে তখন উনি ভালোই মাছ পেতেন। আর ওই অল্প বয়সেই উনি এলাকায় জেলেদের সর্দার হয়ে উঠেছিলেন। আর অনেক মুরব্বী জেলেও ওনার আন্ডারে থাকতো, কারণ ওনার জাল ছিল, নৌকাও ছিল, বেশ অনেক গরিব জেলেরা ওনার কাছে আসতো আর কি। তো যাই হোক, এক রাতে 10টা কি 11টা এরকম একটা সময় উনি মাছ ধরতে বের হন। উনি কি করতেন, বিকালবেলা কিন্তু বিভিন্ন জায়গায় কারেন্ট জাল পেতে রাখতেন, আর সন্ধ্যার পরে একবার দেখতেন, রাতের বেলা আর একবার দেখতেন গিয়ে, আর ভোরবেলা আর একবার চেক করতেন, যে মাছগুলো সংগ্রহ করতেন। তো যে এলাকাটাতে ঘটনাটি ঘটেছে, গঙ্গারামপুর গ্রাম, সেখানে কিন্তু একটি নদী রয়েছে, সেটি হচ্ছে তিতাস নদী। আর তিতাস নদীর পাশে কিন্তু ঝিল রয়েছে, মূলত সেই ঝিলের কাছে এই ঘটনাটি ঘটেছিল। সময়টি ছিল বর্ষাকাল। তো উনি মাছ যখন ধরছিলেন, উনি কিন্তু মাছ ধরার সময় একটা টেটা নিয়ে বের হন, আর একটা বড় খালই যেটাকে বলে বা গামলা যেটাই বলি মাছ ধরার পরে সেটা রাখার জন্য। তো কারেন্ট জালটা চেক করার জন্য প্রথমে বের হন। কারেন্ট জাল একবার চেক করার পরে তখন আবার টেটা নিয়ে বের হন। টেটা নিয়ে ঘুরতে ঘুরতে যখন অনেক সময় হয়ে যায় তখন আবার কারেন্ট জালের কাছে আসেন, এইভাবে মাছ ধরেন আর কি। তো উনি ওই ওনার পাতা যে কারেন্ট জাল সেইখানে চলে আসেন, সাথে নৌকা ছিল। তো উনি কারেন্ট জাল উঁচু করছেন, কিছু কিছু মাছ পড়েছে সেগুলো রাখছেন। এর মধ্যে দেখতে পান ওই কারেন্ট জালে বেশ মাঝারি সাইজের বা মাঝারি সাইজ থেকেও একটু বড় হবে এমন একটি শোল মাছ ওনার জালে ধরা পড়েছে। তো উনি মাছটি দেখে খুব খুশি হন। মাছটি উনি কারেন্ট জাল থেকে খোলার চেষ্টা করেন। তো উনি দেখেন যে এই মাছটি বের হওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, মানে সে যে চেষ্টা করেছে তার প্রমাণ তার বডি দেখলেই বোঝা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় ছুলে গিয়েছে। তো মাছটি দেখার পর আসলে ওনার খাবার, মানে সেই মাছটাকে যে উনি খাবেন এই ইচ্ছা জাগার পরিবর্তে ওনার আসলে মাছটি দেখে মায়া হয়। একটা জেলে অথচ তার মাছ দেখে মায়া হয়েছে, মনে হলো আরে মাছটি বাঁচার জন্য কতই না কষ্ট করেছে, মাছটা ছেড়ে দেই। তো উনি কি করেন, খুব সুন্দর করে খোলেন, হেঁচকা টানে উনি খোলেননি, যেহেতু মাছটি বাঁচার জন্য অনেক চেষ্টা করেছে, উনি খুব সুন্দর করে খোলেন। মাছটি তখনও জীবিত ছিল। খোলার পরে মাছটিকে এক হাত দিয়ে একটু আদর করে হাত বুলিয়ে, মাথায় হাত বুলিয়ে ওটাকে আবার পানির মধ্যে ছেড়ে দেন। তো মাছটি বেশ পরিশ্রান্ত ছিল, সে ছোটার জন্য অনেক চেষ্টা করেছে, দুর্বল হয়ে পড়েছিল। তো মাছটি আস্তে আস্তে সাঁতার কেটে পরে পানির মধ্যে মিলিয়ে যায়। উনি তো দেখতে পান যে মাছটি আবার সাঁতার কেটে চলে গেল। তো ঘটনাটা এখানেই আপাতত ওই রাতের মতো শেষ। উনি স্বাভাবিকভাবে মাছ ধরে বাড়িতে চলে আসেন। এর কয়েকদিন পরে উনি রাতের বেলা মাছ ধরতে গিয়েছেন। তো রাত প্রায় 3টা সাড়ে 3টা হয়েছে, তখন আর মাছ ধরা শেষ, উনি বাড়িতে ফেরত আসছিলেন। তো আস্তে আস্তে ওই যে ঝিলের কথা বললাম, সেই ঝিলের একটা জায়গায় মানুষ আবার গোসল করে। তো উনি দেখতে পাচ্ছেন দূর থেকে পানি নড়ছে, মনে হচ্ছে যে কেউ গোসল করছে। আবার মনে হচ্ছে না, কেউ গোসল করছে না, ওখানে বড় আকৃতির কোনো মাছ হবে, মাছ ওখানে সাঁতার কাটছে। অনেক সময় এরকম হয় যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় বড় আকৃতির কোনো মাছ চলে আসে। তো উনি মনে করেছেন যে মাছ যদি হতে হয় তাহলে আমার হাতে তো টেটা আছে, যাই। কিন্তু যত কাছে যাচ্ছিলেন তত মনে হচ্ছিল যে ওইটা আসলে মাছ না, ওটা অন্য কিছু, কোনো মানুষ জাতীয় কিছু হবে। তুমি দাঁড়িয়ে থাকেন যে কি ব্যাপারে, এত রাত্রে এখানে গোসল করে কে এটা? তুমি দাঁড়িয়ে আছেন। তো অল্প সময়ের মধ্যে তিনি দেখেন ওই পানির মধ্যে থেকে বড় আকৃতির একটা মাথা উঠে আসছে, তারপর গলা, তারপর বুক, তারপর পেট, মানে ওইটা একটা মানুষের মতো, কিন্তু সেটি অনেক বড় আকারে, অনেক বড়, প্রায় 30-40 হাত লম্বা এরকম হবে। হেঁটে হেঁটে তার দিকে আসছে। সে এতটা ভয় পায় যে সে
তার পা 1 ইঞ্চি পর্যন্ত নড়াতে পারে না, মানে 1 ইঞ্চি যে নড়াবে সেই সুযোগ সে পাচ্ছে না। ভয়ে সে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে, মনে করছে জীবন আমার এখানেই শেষ। যখন ওই জিনিসটি কাছে আসে তখন চাঁদের আলোতে দেখতে পায় ওই জিনিসটির সারা শরীর ভরা লোম দিয়ে টপ টপ করে পানি পড়ছে, যেহেতু পানির নিচ থেকে উঠে এসেছে, আর চেহারাটা বিভৎস রকমের। কিন্তু ওই লোকটি কাছে এসে ওই নুরু মিয়াকে বলে, নুরু মিয়া আসসালামু আলাইকুম, তুমি ভালো আছো? তো এত সুন্দর মোলায়েম কণ্ঠে তার সালাম এবং সে কেমন আছে এটা জিজ্ঞাসা করা মাত্র সে খুব অবাক হয় যে এই ধরনের একটা ভয়ঙ্কর জিনিস মাছ ধরতে গিয়ে প্রায়শই অনেক গল্প শোনা যেত, ওনার সাথে কখনো এর আগে ঘটেনি, কিন্তু এই জিনিসটা এসে আমার সাথে এত ভালো ব্যবহার করেছে। তখন সে ওয়ালাইকুম আসসালাম বলে যে আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? তখন বলে হ্যাঁ আমিও ভালো আছি, আমি তোমার অপেক্ষাতেই ছিলাম, তোমার সাথে দেখা করব কিন্তু সুযোগ হয়ে উঠছিল না, তোমার সাথে লোক থাকে কিন্তু তোমার সাথে দেখা করা আমার জন্য খুব জরুরি, তোমার তো একটা ধন্যবাদ প্রাপ্য। তুমি বলে কি ব্যাপার, আমি কি করলাম, আমার সাথে কেন দেখা করতে চাচ্ছিলেন? তখন নুরু মিয়ার মনে সাহস আসে, তখন বলে কয়েকদিন আগে তুমি একটা শোল মাছকে জাল থেকে ছেড়ে দিয়েছিলে, তোমার কি মনে আছে? বলে হ্যাঁ আমার মনে আছে। বলে তুমি ওটা কেন ছেড়ে দিয়েছিলে? তখন বলে যে আসলে ওই মাছটি দেখে আমার খুব মায়া হয়, নর্মালি আমার মাছ দেখে মায়া হয় না, যে তুমি জেলে, কিন্তু কেন জানি আমার মায়া হয়, আমি ছেড়ে দেই। বলে তুমি কি জানো যে ওটা কে ছিল? বলে না আমি তো জানি না। বলে ওইটা আমার ছোট ছেলে ছিল, আমি হচ্ছি এই ঝিল, তোমরা যে ঝিলে মাছ ধরো এই ঝিল এলাকায় যত জিন আছে সেই জিনদের সর্দার। তো আমার ছোট ছেলে চঞ্চল প্রকৃতির, সে রাতের বেলা মাছের রূপ ধরে সাঁতার কাটতে ভালোবাসে। তো আমি কি করি, ও যেহেতু ছোট, ওর সাথে আমার অনুগত আরো কিছু জিনদেরকে দিয়ে দেই যাতে ওকে পাহারা দিতে পারে। কিন্তু ওই রাত্রে সে সাঁতার কাটছিল একটা শোল মাছের রূপ ধরে। আমার অনুগত যে জিনেরা তারা তাকে বলে যে তুমি সামনে এগোয়ো না, সামনে জাল থাকতে পারে, আটকে যাবা। কিন্তু আমার ছোট ছেলেটা কথা শুনছিল না, সে সকলের কথা অমান্য করে সামনে এগিয়ে গিয়ে তোমার জালে ধরা পড়ে। আর জিনেরা যদি কোনো মানুষের ফাঁদে ধরা পড়ে যায় তখন সে কিন্তু তার রূপ পরিবর্তন করে আর ছুটতে পারে না, সে তার রূপ পরিবর্তনও করতে পারে না, সে ওভাবেই আটকে থাকে, ওভাবেই তার জীবন শেষ হয়ে যায়। তোমার জালে আটকানোর পরে আমার অনুগত যে সমস্ত জিনেরা আছে তারা ছোটানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু ওই সময় আমি এলাকাতে ছিলাম না, আমি অনেক দূরে ছিলাম। আমার কাছে তথ্য আসে একটু দেরিতে যে আমার ছেলে আটকা পড়েছে। তখন আমি দ্রুত আসতে আসতে আমি দেখি আমার ছেলে আহত অবস্থায় বাড়িতে ফেরত এসেছে। আমি জিজ্ঞেস করি সব কথা যে কি হয়েছিল, তখন আমার ছেলে বলে যে ওই দয়ালু জেলে আমাকে ছেড়ে দিয়েছে। তারপর তোমার সম্পর্কে আমি তথ্য সংগ্রহ করি, তোমার সাথে আমি দেখা করব, এই জন্য আমি অপেক্ষা করছিলাম। তো আজকে তুমি যেহেতু একা আসছো, আমি আমার যে সুরত সেই সুরতেই তোমার সামনে আসলাম। তখন নুরু মিয়া ভয়ও পাচ্ছিল, অবাকও হয়, খুশি হয় যে না সে একটা জিনের সন্তানকে বাঁচাতে পেরেছে। তখন ওই জিনটি বলে আমি তোমার একটা উপকার করতে চাই, তুমি যেহেতু আমার সন্তানকে বাঁচিয়ে দিয়েছো, আমার স্ত্রী আমাকে বলেছে অবশ্যই যেন তোমার আমি কোনো উপকার করি। তো আমি তোমার একটা উপকার করতে চাই, আমি খবর নিয়েছি তুমি টুকটাক কবিরাজি করো, কবিরাজি বিদ্যা জানো, যেহেতু তুমি টুকটাক কবিরাজি করো, আমরা জিনেরা কবিরাজি রিলেটেড অনেক বিষয় আমরা জানি, এই জন্য তোমাকে আমি একটি আংটি দিচ্ছি, তুমি এই আংটিটি সবসময় হাতে পরে থাকবে। এই আংটিটি তোমার যতদিন সাথে থাকবে ততদিন আমার অনুগত অনেক জিনেরা তোমার সাথে থাকবে এবং তোমাকে অনেক কবিরাজি বিষয়গুলো শেখাবে, কিন্তু তুমি ভয় পেও না, তুমি ভয় পাবা না। এবং তুমি শুধু কবিরাজি ট্রিটমেন্ট না, যদি কারো কখনো জিনে ধরে তুমি সেখানে যাবা, সেখানে গেলে ওই জিনে ধরার রোগী কিভাবে ভালো হবে সেটা আমরা দেখব, এটা নিয়ে তোমার কোনো দুশ্চিন্তা নেই। কিন্তু তোমার জন্য একটা কঠোর নির্দেশনা রয়েছে, সেটি হলো তুমি কখনো শোল মাছ খাবা না। তুমি যদি শোল মাছ খাও তাহলে আমরা তোমাকে আর কোনো সাহায্য সহযোগিতা করতে পারবো না, আমরা তোমার কোনো ক্ষতি করবো না, এটাও ওয়াদা করছি, কিন্তু তোমার কোনো সাহায্য সহযোগিতা করতে পারবো না। আর আমরা যদি তোমাকে কোনো সাহায্য সহযোগিতা না করি তখন অনেক দুষ্টু জিনেরা তোমার পিছু লেগে যাবে এবং
এবং তখন কিন্তু তারা তোমাকে ক্ষতি করবে, এই জন্য কখনোই শোল মাছ তুমি খাবা না। তিনিও প্রতিশ্রুতি দেন যে হ্যাঁ, আমি শোল মাছ খাবো না। তখন তার বয়স 22 কি 23 বছর, টকবকে যুবক। তো ওই সময় ওই জিনটি তাকে একটি আংটি দেয় এবং সেই আংটিটি হাতে পরে রাখে। এরপর থেকে উনি কবিরাজি কাজগুলো শুরু করে। শুরুতেই বলেছি যে উনি কিন্তু আগে থেকেই টুকটাক কবিরাজি করতেন, মানে এমনি গাছপাতা দিয়ে কিছু ওষুধ তৈরি করা, সাধারণ কিছু ট্রিটমেন্ট। কিন্তু জিনেদের ওই কথায় উনি আরো কিছু ট্রিটমেন্ট শুরু করেন এবং জিনেরা ওনাকে এসে কিছু কিছু জিনিস শেখাতো, স্বপ্নের মধ্যে শেখাতো। সামনাসামনি আসলে উনি ভয় পাবেন, ক্ষতি হতে পারে ওনার, ভয়ে যদি উনি ক্ষতি হয়, ওনার পরিবারের ক্ষতি হয়, এই জন্য ওরা সামনাসামনি খুব কম আসতো। ওই জিনদের সর্দার সে কিছু জিনকে অ্যাসাইন করে দিয়েছিল যে তার জন্য কোনো সমস্যা না হয়, ও কবিরাজি করতে গেলে ওকে সহযোগিতা করবা। তো এইভাবে উনি চলছিলেন, কোনো সমস্যা হতো না। তো 1 বছর, 2 বছর, 3 বছর, এইভাবে দীর্ঘ সময় কিন্তু চলে যায়। বয়স হয়ে যাচ্ছিল ওনার, এবং একটা সময় কি হয়, ওনার বয়স যখন 40+ হয়ে যায় তখন উনি অনেক কিছু মনে রাখতে পারতেন না, ভুলে যেতেন। মানে এটাকে বলে ডিমনেশিয়া। তো এটা ভুলে যাওয়া এক ধরনের একটা সমস্যা, উনি ভুলে যেতেন অনেক কিছুই। তো যাই হোক, একবার কি হয়, কুমিল্লার হোমনা যে উপজেলা, ওই হোমনা উপজেলার এক গ্রামে উনি জিন ছাড়াতে যায়। এটা 2002-03 সাল এরকম আর কি। তো ওই হোমনা উপজেলার একটি গ্রামের জিন ছাড়াতে যায়। তো জিন ছাড়াতে গেলে ওখানে উনি বুঝতে পারেন যে ওই জিনে ধরা রোগীর 7 জন জিন অ্যাটাক করেছে। তো 7 জন জিন অ্যাটাক করেছে এবং 7 জন জিন একসাথে কথা বলছে। 7টা মানুষ যদি একসাথে কথা বলে কেমন শোনা যায়? ওই একই কণ্ঠে 7 জন একসাথে কথা বলছে। আবার কথা মাঝে মাঝে এমন হয় যেমন 7 জন মানুষ একসাথে, মানে এক জায়গায় থাকলে কেউ কারোর সাথে কথা বলছে, আবার সাইডে আরেকজন কথা বলছে, যেরকম শোনা যায়। তো একজন মানুষের কণ্ঠেই এইরকম সাউন্ড আসছে, যেমন একটা মাছ বাজারে যেরকম সাউন্ড হয় ওই রকম সাউন্ড আর কি। মানে 7 জন যে একই শব্দ উচ্চারণ করছে বিষয়টা এরকম না, কখনো করে, কখনো ওদের মধ্যে থেকে কেউ ভেটো দেয় যে না, এটা এরকম হবে না। তো এইরকম কথা হচ্ছিল। তখন ওই যেই নুরু দাদা চিন্তা করেন যে এই জিনগুলো খুবই অবাধ্য, এরা তো কথা শুনবে না, এর একটা কাজ করি, এই 7টাকেই বোতলে পুড়ে ফেলি। তো উনি অনেক কষ্টে 6টা জিনকে বোতলে পুড়তে পেরেছিলেন, কারণ ওই 7টা জিনই ছিল তারা আপন ভাই। একটাকে উনি পুড়তে পারেননি, ওই একটা পালিয়ে চলে যায়। কিন্তু পালিয়ে যাওয়ার আগে বলে যে নুরু মিয়া, আমার 6 ভাইকে তুই বন্দি করলি, আমি এই 6 ভাইকে মুক্ত না করা পর্যন্ত শান্তিতে থাকতে পারবো না, আর তোকেও শান্তিতে থাকতে দেবো না। আমি এই 6 ভাইকে মুক্ত তো করবই, আর যেদিন আমি সুযোগ পাবো তোকে কিন্তু আর সেকেন্ড টাইম ভাববার সময় দিব না, তোর জীবন ওই দিনই আমি শেষ করে দিব। তো এটা বলে সে চলে যায়, আর ওই রোগীও সুস্থ হয়ে যায়। আর উনি ওনার কবিরাজি বিদ্যায় সফলতা অর্জন করেছিলেন মূলত ওই জিনের সর্দারের অ্যাসাইন করা কিছু জিনের সহযোগিতায়। তারাই মোটামুটি জিনে ধরা রোগীর কাছে যখন যেত, তারা নিজেরা আক্রমণ করতো ওই জিনের উপরে, যে জিনটা কোনো একটা রোগীর উপর প্রসেস করেছে, ওকে পিটিয়ে তাড়িয়ে দিত। তো এভাবেই আসলে উনি সফলতা পেয়েছিলেন জিনে ধরা রোগীর ক্ষেত্রে। ওনার নিজের কোনো মানে ওই রকম কোনো কেরামতি ছিল না, উনি এমনি কবিরাজি জানতেন। যাই হোক, এখন আসি ভয়ানক আরেকটি জায়গায়, যে জায়গাটাতে একটি ঘটনা ঘটার ফলে ওনার জীবনের অনেক ছন্দপতন হয়েছিল। এই তিতাস নদীর এক স্থানে 3 মাথা আছে এবং ওই জায়গাটাতে মানে 3 রাস্তার মোড়ের মতো আর কি, আমাকে যতটুকু বলেছে। এবং ওইটাকে ওইখানে একটা ব্রিজ, ওয়াই ব্রিজ বলে, ওয়াই ইংরেজির ওয়াই আকৃতির আর কি, ওয়াই ব্রিজ। একদিকে হোমনা চলে যাওয়া যায়, অন্যদিকে কুমিল্লার খড়মপুরে চলে যাওয়া যায়, মানে এরকম 3টা দিক আছে আর কি ওখানে। আর ওই জায়গার আশেপাশে বেশ মাছ ধরা পড়ে। এই নুরু দাদা উনি কিন্তু কবিরাজি জানলে ওনার মূল পেশা ছিল মাছ ধরা। উনি কিন্তু কখনোই ওনার মাছ ধরা পেশার থেকে সরে আসেনি, উনি রেগুলারই মাছ ধরত। উনি যদিও বয়স হয়ে গিয়েছিল, তো
তো এক রাতে উনি মাছ ধরতে যায়। ওনার ওই সময় তো উনি সরাসরি মাছ ধরতে না, ওনার অনুগত বিভিন্ন জেলে ছিল, তারা মাছ ধরতো। তো উনি দেখেন যে একটা নৌকায় কয়েকজন জেলে মাছ ধরছে, তারা হঠাৎ করে চিৎকার চেঁচামেচি করছে, এই পাইছি পাইছি পাইছি। তখন ওনার যে নৌকা ছিল উনি আবার সেখানে যায়, কি কি পাইলি? মানে এই দেখো দাদু কত বড় শোল মাছ। তখন শোল মাছটা দেখে ওনার কিন্তু লোভ লেগে যায়, বলে আচ্ছা ঠিক আছে শোল মাছটা আমাকে দিয়ে দে, নিয়ে যাও সমস্যা নাই, তুমি খাও, আমরা তো প্রতিনিয়তই মাছটা পাই। ওদিকে ওনাকে যে শোল মাছ খেতে বহু বছর আগে নিষেধ করা হয়েছিল, এর মধ্যবর্তী ওনাকে কিন্তু আর কখনো মনে করে দেওয়া হয়নি। তো উনি শুরুতে বলেছি যে একটা জায়গায় যে ওনার কিন্তু ভুলে যাওয়ার একটা স্বভাব সৃষ্টি হয়ে যায়, মনে থাকতো না অনেক কিছু। তো উনি কি করে, ওই শোল মাছটা নেয়, শোল মাছটা নিয়ে রাতের বেলা একা একা ফিরছে। তো একা একা ফিরছে, হঠাৎ করে পেছন থেকে একটা আওয়াজ আসে, নুরু দাঁড়াও, ভুল করো না, অনেক ক্ষতি হয়ে যাবে, ছেড়ে দাও মাছটাকে। তো উনি যেহেতু কবিরাজি করতো, অনেক জিন ভূত তাড়িয়েছে, টুকটাক ঘটনা ওনার সাথে ঘটতো, মনে করলো যে নিশ্চয়ই এই দুষ্টু জিনেরা আমার হাত থেকে এই মাছটা নিয়ে মাছটা খাবায়। কেন এরকম তো অনেক ঘটনায় আমরা শুনেছি প্রিয় লিসেনার্স, যে কেউ মাছ নিয়ে যাচ্ছে, ইলিশ মাছ, ভয় দেখিয়ে সে মাছ হাতিয়ে নিয়েছে জিনেরা। তো উনি মনে করেন যে এরকম একটা কারসাজি চলতেছে, আমার কাছ থেকে মাছটা হাতিয়ে নিয়ে ওরা খাবে। তো উনি পাত্তা দেন, উনি যেতে থাকে। কিছুটা পথ এগিয়ে যাওয়ার পর ওনার বাসার কাছাকাছি চলে আসে এবং ওখানে একটা বাঁশঝাড় রয়েছে। উনি বাঁশঝাড়ের ওখানে দেখে শাড়ি পরা, সমস্ত শরীর গহনা, খুব সুন্দরী একজন নারী, অনেক উঁচা লম্বা, এটা কোনো মানুষ না, উনি দেখেই বুঝতেছে প্রায় 20-30 হাত লম্বা হবে, এমন একজন দাঁড়িয়ে আছে। ওই মহিলাটির কোমরে একটি স্বর্ণের কলস ছিল এবং দূর থেকে দেখা যাচ্ছে ওই কলস ভর্তি হীরা মণি মাণিক্য রয়েছে। ওই মহিলাটি বলে, নুরু মিয়া ভুল করছো, ওই মাছটি ছেড়ে দাও, আমার কাছে যে স্বর্ণের যে কলস রয়েছে, কলস ভর্তি মোহর সহ আর অনেক কিছু রয়েছে, এটা নিয়ে যাও, তুমি মাছটিকে ছেড়ে দাও। নুরু মিয়া চিন্তা করে এটা হচ্ছে জিনেদের মায়াজাল, এই ফাঁদে পা দেয়া যাবে না, আর মাছটিও তাদেরকে দেয়া যাবে না। উনি দোয়া দুরুদ পড়তে থাকে, একটা সময় ওই জিনটা চলে যায়, ওইখান থেকে অদৃশ্য হয়ে যায়, সে বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়েই ওই সময় তার স্ত্রীকে ঘুম থেকে ডেকে তোলে, বলে যে এখনই এই মাছটি রান্না করো, এই শোল মাছটা আমি খাবো। পথে টুকটাক ঘটনা ঘটছে, এই মাছটা রেখে দেয়া যাবে না। তখন ওনার ওয়াইফ ওই মাছটি কোটে, তারপরে রান্না করে খায়। ওনার কিন্তু মোটেও মনে ছিল না যে বহু বছর আগে ওনাকে বারবার বলা হয়েছে কখনোই সে যেন শোল মাছ না খায়, কিন্তু উনি এটি ভুলে গেছেন। ওনাকে দুইবার মনে করায় দেওয়া সত্ত্বেও উনি সেটা ভ্রুক্ষেপ করেননি। যাই হোক, উনি ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছেন, মাছ টাছ খেয়ে আর কি, পরিবার সদস্যদের সহ। 3-4 ঘন্টা ঘুমানোর পরে ঘুম থেকে উনি উঠেছেন, হাত মুখ ধুতে গিয়ে দেখেন ওনার হাতে সেই আংটিটি নেই, যে আংটিটা জিনেরা দিয়েছিল। এত বছর যেটি উনি পড়েছিলেন, সেই আংটিটি ওনার হাতে নেই। ওই আংটিটি পরে থাকতে থাকতে ওনার আঙ্গুলে কিন্তু দাগ হয়ে গিয়েছিল। এখন হঠাৎ করে দেখে সেটা নাই। আর একটা জিনিস পরে থাকতে থাকতে কিন্তু একটা অভ্যাস হয়ে যায়, হঠাৎ করে সেটা না থাকলে সেই জায়গাটা শূন্য শূন্য মনে হয়। তো উনি দেখে আংটি নাই, আংটি কোথায় গেল? পরিবারের সদস্যদেরকে জিজ্ঞেস করি কেউ আংটি আঙ্গুল থেকে খুলেছে কিনা, বলে না, কেউ তো খুলে নাই। সারা বাড়ি তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু আংটি কোথাও খুঁজে পায় না। ওই দিন থেকেই নুরু মিয়ার অসুস্থতা শুরু হয়। প্রথমে সর্দি কাশি, তারপর শুরু হয় জ্বর। ওই রাতে সেই অবয়বটিকে নুরু মিয়া স্বপ্নে দেখে। তো তিনি স্বপ্নে দেখেন যে ওই যে অবয়বটি, সে এসে বলছে যে নুরু, তোমাকে কতবার করে বলছিলাম যে তুমি শোল মাছ খাও না, তুমি কথাই শুনলা না। মানলাম তুমি ভুলে গেছো, কিন্তু তোমাকে মনে করা দেওয়ার জন্য তো আমার 2জন লোক গেছিল, তারা তো চেষ্টা করেছে তোমাকে মনে করানোর জন্য। কি কাজটা করলা তুমি? তুমি কেন ওই মাছটা ছেড়ে দিলা না? আর ওই মাছটা জিন ছিল না, এটা সত্য, কিন্তু মাছটা কেন তুমি খেলা? ওই মাছটা খাওয়ার ফলে তুমি যে শুধু নিজের ক্ষতি করেছো তা না, তুমি আমাদেরও ক্ষতি করেছো। প্রথম কথা হলো যে আংটিটি তোমাকে দেয়া হয়েছিল, এই আংটিটা আমার নিজের একটা সম্পত্তি ছিল। তুমি শোল মাছ খাওয়ার ফলে ওই আংটিটি অদৃশ্য হয়ে গেছে। বিষয়টা এরকম না যেটা আমরা নিয়ে গেছি। ওই আংটির একটা ক্ষমতা ছিল, সেই ক্ষমতাটাও শেষ হয়ে গেছে।
এখন আমরা তোমাকে কোনোভাবে সাহায্য সহযোগিতা করার যদি ইচ্ছাও থাকে করতে পারবো না, কারণ তুমি শোল মাছ খাওয়ার ফলে তোমার কাছে আমরা যেতে পারছি না। এখন তুমি এত বছর ধরে যে জিনে ধরা রোগীদের ট্রিটমেন্ট করেছো, এই জিনগুলো এখন তোমার ক্ষতি করবে। আমরা দূর থেকে দেখা ছাড়া তোমার আর কোনো সহযোগিতা করতে পারবো না, খালি দূর থেকে দেখবো দর্শক হয়ে, তোমার তো সহযোগিতা আর আমরা করতে পারবো না। জানতাম যে এই ঘটনা ঘটবে, এই জন্য তোমার পেছনে লোক লাগিয়ে রেখেছিলাম, তোমাকে স্মরণ করে দিলাম, তারপরও তুমি কেন এই কাজটা করলা? এখন তোমার কি উপায় হবে? আমরা তো আর তোমার এখন কিছু করতে পারবো না। তখন উনি স্বপ্নের মধ্যে তাকে অনেক অনুনয় বিনয় করেন। তখন ওই জিনটি বলে যে আমাদের ক্ষমতা শেষ, অন্তত তোমাকে সহযোগিতা করার বেলায় আর এখন কিছুই করার নেই। তুমি নিজে সাবধানে চলবা, আমরা তোমাদের কোনো ক্ষতি করব না, কিন্তু তুমি নিজে সাবধানে থাকবা। অন্য জিনেরা তোমার ক্ষতি করবে এবং ক্ষতি করার সর্বক্ষণিক চেষ্টা করে যাবে। স্বপ্নের মধ্যে উনি যখন এই বিষয়গুলো জানতে পারেন, ওর ঘুম ভেঙে যায়। উনি খুব আফসোস করেন যে কি করলাম এটা। এমনি তো ভুলে যাওয়ার সমস্যা ছিল, তারপর মনে করে দেওয়ার পরও কেন আমার মনে পড়লো না, বা কেন এই কাজটা করলাম না, আমি কেন এই ভুলটা করলাম। উনি খুব আফসোস করতে থাকে। এদিকে উনি অসুস্থ হইতে থাকে। উনি নিজে কবিরাজ হওয়ার পর আরো ভালো কিছু কবিরাজের কাছে যান। সেই কবিরাজরা কিছু ট্রিটমেন্ট বা কিছু তদবির দিয়ে দেয়, তাতে কোনো ফল হচ্ছিল না। এক রাতে উনি একটা গ্রাম থেকে ফিরছিলেন। তো ফেরার সময় হঠাৎ করে মানে প্রতিমধ্যে লম্বা আকৃতির বিভৎস চেহারার একজনের সাথে দেখা হয়। তখন বিভৎস ভাবে হাসি দিয়ে সেটি বলে, কি নুরু মিয়া, চিনতে পারছো আমারে? চেনার তো কথা না, কিন্তু বললে চিনবা। আমি হচ্ছি সেই 7 ভাইয়ের এক ভাই যাকে তুমি ধরতে পারো নাই। অনেক দিন তো অপেক্ষায় ছিলাম আমি, অনেকগুলা জিন তোমার পাহারা দিত, কাছে যেতে পারতাম না। তোমার হাতে একটা আংটি ছিল, ওইটার একটা ক্ষমতা ছিল, আমি কাছে যেতে পারতাম না। কিন্তু এখন তো তোমার আর কোনো ক্ষমতা নাই, তোমার জারি জড়ি শেষ। তোমাকে যে পাহারাদাতা যে জিনগুলো ছিল, ওরা তো তোমার এখন কাছে আসতে পারে না। এখন তোমার কি হবে? তো এই কথা শোনার পর নুরু মিয়া তো যা দোয়া দুরুদ জানে পড়তে থাকে। ওই সময়ের মতো ওই জিনটি চলে যায়, সে বাড়ি ফেরত চলে আসে, এসে বলে এই ঘটনা। এর কয়েকদিন পরে আবার উনি লোকসহ ফিরছিলেন, মানে কোন একটা জায়গায় গিয়েছিলেন, লোকসহ ফিরছিলেন, তিতাস নদীর কোন একটা জায়গায় পার হচ্ছিলেন। হঠাৎ করে মাঝ নদীতে নৌকা আটকে যায় এবং নৌকা এলোমেলো ভাবে দুলতে থাকে। তখন উনি বুঝতে পারেন যে অবস্থা খারাপ, ওই জিনটি তাকে আক্রমণ করেছে। তখন উনি দেখতে পান যে দূরে পানির মধ্যে থেকে বুদবুদি উঠছে এবং মনে হলো বড় একটা মাথা পানির নিচ থেকে ভেসে উঠলো এবং বিভৎস ভাবে হাসি দিল। হাসি দিয়ে বলল, নুরু মিয়া, এত সহজে তোমারে মারবো না, অপেক্ষা করো। তুমি মরার পরে আমার 6 ভাইকে আমি মুক্ত করব, জাস্ট খালি অপেক্ষা করো। এই বলে সে আবার পানির নিচে ডুব দিয়ে চলে যায়। তখন আবার নৌকার দুলুনিটা ঠিক হয়ে যায়। সাথে থাকা লোকজন খুব ভয় পায়, হায় হায় কি হবে এখন। যাই হোক, ওই যাত্রায় বেঁচে যায়। এভাবে কিন্তু কয়েক মাস করতে করতে বছর ঘুরে যায়। তখন উনি চিন্তা করেন যে সেই উপকারী জিনের কাছে উনি আবারও যাবেন, কাকুতি মিনতি করবেন, যদি কোনো সহযোগিতা করতে পারে। উনি এক রাতে যেই জায়গাটাতে তার সাথে দেখা হয়েছিল বহু বছর আগে, যদিও উনি অনেক কিছু ভুলে যেতেন, কিন্তু এসব বিষয় তার মনে ছিল। তো সেখানে গিয়ে তাকে ডাকাডাকি করেন, কিন্তু কোনো সারা শব্দ নেই। উনি যখন ফেরত যাচ্ছিলেন তখন পেছন থেকে অদৃশ্যভাবে আওয়াজ আসে, নুরু মিয়া, তোমার সামনে আমি আসতে পারতেছি না, তুমি সেই পথ রুদ্ধ করে দিছো, আমার কিছুই করার নেই, তুমি আল্লাহ আল্লাহ করো আর সাবধানে থাকো, এছাড়া আমার আর কিছু বলার নাই তোমার জন্য। তো যাই হোক, ওই সময় সে অনেক কাকুতি মিনতি করে, কিন্তু বলে যে আমার কোনো ক্ষমতা নাই এখন আর। নুরু মিয়া বাড়ি চলে যায়। 2007 সালের কোনো এক দিনের বেলা নুরু মিয়া গোসল করতে গিয়েছিল পুকুরে। তো পুকুরে গোসল করতে গিয়েছিল দুপুর বেলা। গোসল করতে গিয়ে উনি আর উঠে আসেনি। লোকজন তাকে খোঁজাখুঁজি করতে যায়। ওই পুকুরে কাদার মধ্যে, মানে পানির নিচে যে কাদা, সে কাদার মধ্যে তাকে কোমর পর্যন্ত ডুবন্ত অবস্থায় পাওয়া যায় এবং মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
ওনার মৃত্যুর আগে যত ঘটনা ঘটেছিল তিনি তার পরিবারের সাথে শেয়ার করেছেন বলে আমরা আপনাদেরকে জানাতে পারলাম। কিন্তু ওনার মৃত্যুটা আসলে কিভাবে হয়েছিল, চোরা কাদায় পড়ে গিয়েছিলেন নাকি প্যারানরমাল কোনো ঘটনার ফলে তার মৃত্যু হয়েছিল, যেহেতু উনি মারা গেছেন কাউকে তো বলে যেতে পারেননি। তবে সকলে বলেন, পরিবারের সদস্যরা বলেন যে তাকে ওই যে 7 ভাইয়ের এক ভাই যে বাইরে ছিল, যাকে আটক করতে তিনি সক্ষম হননি, সেই জিনটি তাকে হত্যা করেছে হয়তো। এভাবেই বুড়ো দাদার জীবনের সমাপ্তি ঘটে। আমি মুশফিকুল হাসান, আমি ধানমন্ডি থেকে এসেছি। তো আমার যে ঘটনাটা শেয়ার করবো আপনাদের সাথে, সেটা আমার ফ্যামিলি একটা কাজিনের সাথে হয়। আমার কাজিনের নাম প্রিয়ন্তী। এই ঘটনাটা আমি ওর আব্বুর কাছে, মানে আমার আঙ্কেলের কাছে শুনেছি। তো ঘটনাটা হয় যখন ওরা ওদের প্রথম বাসায়, যেটা বাড্ডাতে থাকতো, তখন হতো। তো এটা ছিল 2006 সাল। তখন ও ক্লাস 7-এ পড়তো। অনেক ঠান্ডা ছিল যেদিন ঘটনা ঘটে, প্রথম ঘটনার অনেক ঠান্ডা ছিল দেখে ওর রুমে সব দরজা জানালা লাগানো ছিল। তো লাগানোর পর 10টার দিকে ওর মা এসে প্রিয়ন্তীকে রাত্রেবেলা খাইয়ে দেয় এবং 11:30টার দিকে প্রিয়ন্তী ঘুমিয়ে পড়ে একা ওর রুমে। তো হঠাৎ গভীর রাতে 3টা-4টার দিকে এরকম সময় ওর ওয়াশরুম থেকে একটা আওয়াজ এলো, ভয়েসটি বলছে, প্রিয়ন্তী, এই প্রিয়ন্তী। তো এটা শুনে ও প্রথমে মনে করলো ও স্বপ্ন দেখছে। তো যখন দেখলো যে না, ওর জেগে আছে, তাহলে তো এটা স্বপ্ন দেখার কোনো প্রশ্নই আসে না। তো ও ঘুম থেকে উঠেই যখন দেখলো যে ওয়াশরুম থেকে ভয়েসটা আছে, তো ও ওয়াশরুমের দিকে যাচ্ছিল। তো যখনই যাচ্ছিল হঠাৎ করে মাথার মধ্যে একটা ডিজিনেস চলে আসে এবং ওর কেমন জানি আনইজি ফিল হচ্ছে, অনেক খারাপ লাগতেছিল। ওইটার কারণে ও চিৎকার দেয়, চিৎকার চেঁচামেচি করে। এতে ওর আব্বু আর আম্মু সাথে সাথে ওর রুমে চলে আসে এবং লাইট অন করে বলে, মা তোর কি হয়েছে? প্রিয়ন্তী বলে যে আমি এরকম ওয়াশরুম থেকে একটা ভয়েস শুনছি যে আমাকে ডাকছে। তোর বাবা মা তো পাত্তা না দিয়ে বসে, এটা তোর স্বপ্ন হতে পারে, তুই ঘুমিয়ে যা। তো প্রিয়ন্তী এটা স্বপ্ন মনে করি ও আবার ঘুমিয়ে পড়লো। তো তারপরে 1 সপ্তাহ এরকম কিছু হয় নাই। 1 সপ্তাহ পর যেটা হলো, আবারও সেম ঘটনাটা ঘটলো। গভীর রাতের সময় ওকে এরকম ওয়াশরুম থেকে এরকম ডাকছে, প্রিয়ন্তী, এই প্রিয়ন্তী। ও এটা শুনলো, শোনার পর এবার আরো ঘুম থেকে উঠে সাথে সাথে চিৎকার চেঁচামেচি করছে। কিন্তু এবার যে জিনিসটা হলো রাসেল ভাই, সেটা হলো গিয়ে ওর বাবা মা কেউ শব্দটা পায়নি। এই ওর চিৎকার চেঁচামেচি করে যাচ্ছে এবং ওয়াশরুম থেকে কিন্তু আওয়াজটা স্টিল আসতেছে, ওকে কিন্তু এখনো ডাকতেছে ওয়াশরুম, ওইখান থেকে যে ভয়েসটা আসতেছে। তো ও সাথে সাথে ওর রুমের দরজা খুলে ওর বাবা মার রুমের সামনে গিয়ে চিল্লাচিল্লি করা শুরু করলো, কিন্তু ওর বাবা মা ওর একটা আওয়াজও শুনেনি। তো ও কান্নাকাটি শুরু করলো এবং প্রচন্ড অনেক কাঁদতেছিল। কাঁদতে কাঁদতে হঠাৎ করে একটা পয়েন্ট ও সেন্সলেস হয়ে যায়। ওর আর কিছু মনে থাকে না। যখন ওর জ্ঞান আসে তখন সকাল হয়ে যায় এবং ও দেখে ওর মায়ের পায়ে শুয়ে আছে এবং ওর মা ওকে জিজ্ঞেস করলো, মা তুই সারা রাত ড্রয়িং রুমে কেন পড়েছিলি? তুই কি খারাপ কোনো স্বপ্ন দেখেছিস? প্রিয়ন্তীর সাথে সাথে বললো, মা আমি যে গতকালকে রাতে তোমাদেরকে এত চিল্লাচিল্লি করে ডাকলাম, তোমরা কি শুনোনি? ওর মা বললো, না মা, আমি তো তোর কোনো চিল্লাচিল্লি শুনিনি। তো ওর মা বললো, আমি রাত 2টার দিকে তোর রুমে গেছি, রুমে গিয়ে দেখলাম যে তুই এখনো ঘুমিয়ে আছিস। তো আমি তো প্রত্যেকদিন রাতেই তোর রুমে যাই, গিয়ে দেখি তুই ঘুমাতে থাকিস, আর প্রত্যেকদিন রাত 2টার দিকে আমি এরকম সময় যাই। তো রাসেল ভাই, এটা থেকে বোঝা গেল যে ঘটনা যেটা হচ্ছে এটা সবসময় রাত 2টার পর হচ্ছে। তো এটা তো গেল সেদিনই রাতে আবার যেটা হলো, ও ঘুমাচ্ছে এবং আবার সেই ভয়েসটা আসছে। কিন্তু এবার ভাই রাসেল ভাই, ভয়েসের মধ্যে একটু ডিফারেন্স আছে। ভয়েসটি ছিল একটি মেয়ের এবং ভয়েসটি বলতেছে, প্রিয়ন্তী, এই প্রিয়ন্তী, তুমি যতই চিৎকার চেঁচামেচি করো তোমার চিৎকার কেউ শুনবে না, তুমি এদিকে আসো, তুমি আমার কাছে আসো। প্রিয়ন্তী এটা শুনে সাথে সাথে হাওমা করে কাঁদতে লাগলো এবং অনেক জোরে জোরে সে কাঁদতেছে, এবার চিৎকার চেঁচামেচিও করতেছে সাথে। তো এবার যখন কাঁদতেছে হঠাৎ করে শুনে যে ভয়েসটা আর নাই। তো ও যখন চোখটা খুলে তখন রাসেল ভাই যেটা দেখলো সেটা হলো গিয়ে ওর সামনে একটি মেয়ে বসে আছে। মেয়েটির চোখগুলো অনেক সুন্দর, জল জল করছে এবং মেয়েটি পুরো সাদা কাপড় পরা। তো এটা দেখার সাথে সাথেই ও আরেকটা জিনিস দেখলো যে ওই মেয়েটি ওর দিকে একটা মুচকি হাসি দিল। ওইটা দেখে প্রিয়ন্তী আবারও সেন্সলেস হয়ে যায়। তো এটা পরের দিন সকালবেলা যখন ওর জ্ঞান ফেরত আসে, ওর বাবা মাকে পুরোটা বুঝিয়ে বলে। ওর বাবা মা তো এটা কোনো মতে বিশ্বাস করতেই চাচ্ছে না, তো এই কারণে ওকে একটা ডক্টর দেখানো হয়। তো ডক্টর ওর পুরো কাহিনী শোনার পর, পুরো ঘটনা শোনার পর ডক্টর ওকে সাজেস্ট করলো যে আপনি যেহেতু বাসায় একা থাকেন মাঝে মাঝে, কারণ ওর বাবা মা দুজনেই জব করে, তো এইটার কারণে আপনি হয়তো বা এইসব হ্যালোসিনেশন করতেছেন।
তো এটার প্রেসক্রিপশনে ডক্টর তাকে একটা প্রত্যেক রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে বসে এবং প্রিয়ন্তি এটা করে। নেক্সট 2 মান্থস ধরে ওর সাথে কিছু হয়নি। সিন্স যেহেতু নেক্সট 2 মান্থস ধরে কিছু হয় নাই, ও ওর লাইফটাকে নর্মালি লিড করবার স্টার্ট করছে। এটা হলো কি 2007-এ যখন ও ক্লাস 8-এ উঠে তখনকার ঘটনা। 2 মাস পরে, তখন ছিল পহেলা বৈশাখের আগের রাত। অনেক বড় আকারে পহেলা বৈশাখের আগের রাতে অনেক বড় আকারে একটি কালবৈশাখী ঝড় এসেছে এবং সেটি মানে অনেক প্রচন্ড এফেক্ট করেছে বলতে পারেন। তো ওদের কালবৈশাখী ঝড়ের কারণে ওদের বাসায় কোনো বিদ্যুৎ ছিল না, কারেন্ট চলে যায়। তো ওর বাবা মা ঘুমানোর আগে প্রিয়ন্তীকে দেখে যায়। প্রিয়ন্তীকে দেখলো যে ওর টেবিলে বসে চার্জার লাইটে ও লেখাপড়া করছে। তো বাবা মা শুতে যাওয়ার সাথে সাথে রাসেল ভাই সেদিন থেকে শুরু হলো মেইন ঘটনাটা। প্রিয়ন্তি যখন ওর বাবা মা চলে যায় তার আধা ঘন্টা 1 ঘন্টা পরে প্রিয়ন্তি লেখাপড়া করছে, এমন সময় ওয়াশরুম থেকে আবার সে আগে ভয়েসটা আসছে। এবার প্রিয়ন্তি ভয়েসটা শুনে চিৎকার চেঁচামেচি করেনি, উল্টা সে করেছে কি, সে দাঁড়িয়ে কান্না ভরা গলায় বললো যে কি হচ্ছে এইসব, আমার সাথে কেন এটা হচ্ছে। তো ওর প্রশ্নের উত্তর কেউ দিল না। ভয়েসটা আবারও বলছে তুমি আমার কাছে এসো, তুমি এদিকে এসো। তো এবার প্রিয়ন্তি একটু সাহস করে ওয়াশরুমে গেল। যাওয়ার পর রাসেল ভাই দরজাটা খুলে যখন গেল, যেটা দেখলো রাসেল ভাই সেটা হলো ওর যে ওয়াশরুমের যে আয়নাটা সেটা পুরাটা জল করছে এবং দূরে ও দেখেছে যে একটি মেয়ে ওর দিকে হেঁটে আসতেছে। ওইটা দেখে ও একদম হাওমাও চিল্লাচিল্লি কান্নাকাটি শুরু করছে, কিন্তু চিল্লাচিল্লি কেউ শুনছে না। তো দেখতেছে যে মেয়েটা টিভির মতো মেয়েটা ওর কাছে সামনে চলে আসতেছে, আয়না থেকে হেঁটে ওর কাছে আসতেছে এবং ওই যে মেয়েটা হেঁটে আসতেছে মেয়েটির পিছে একটি লোক দাঁড়িয়ে আছে। লোকটি প্রিয়ন্তীর দিকে একটি ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়েছিল, যেটা দেখে প্রিয়ন্তী অনেক ভয় পাচ্ছে। মজার বিষয় রাসেল ভাই, মানে অবাক হওয়ার বিষয় যে মেয়েটা যখন হেঁটে হেঁটে একদম আয়নাটির কাছে চলে আসে, প্রিয়ন্তি আয়নায় দেখতে পায় যে মেয়েটাকে দেখছে হেঁটে আসছে সেই মেয়েটা একদম হুবাহু ও নিজেই। প্রিয়ন্তি নিজেকে দেখছে, কিন্তু রাসেল ভাই যে জিনিসটা, ওই যে আয়নার ভিতরে যে মেয়ে ও যে নিজেকে দেখতেছে ওর বয়স আরো বেশি ছিল। মানে প্রিয়ন্তি ওর ফিউচারটাকে ওইখানে দেখতেছে, ফিউচারে কিরকম দেখতে হতে পারে, এটা দেখে ও পুরো শক্ট হয়ে গেল। এবং ওই আয়নার ভিতরে যে মেয়েটা প্রিয়ন্তিকে দেখে বলল তুই এসেছিস সরি, এই বলে তা ওরা জোরে জোরে হাসা শুরু করলো এবং মেয়েটার পিছে যে লোকটি দাঁড়িয়েছিল সেও পর্যন্ত হাসা শুরু করলো। এটা দেখে প্রিয়ন্তি চোখ বন্ধ করে আরো কান্নাকাটি শুরু করলো। ওর কান্না শুনে হাসিটা থেমে গেছে, আয়নার ওখানে যে মেয়েরা হাসতেছিল ওইটা হাসিটা থেমে গেছে। তখন যখন ও আয়নার দিকে তাকায় রাসেল ভাই, ও দেখে যে ওই মেয়েটি, আয়নার পিছনে যে মেয়েটি ছিল, ওর চেহারাটা বদলে ওর একটি খালাতো বোন যার নাম নাদিয়া আপু চেহারাটা নিয়েছে। রাসেল ভাই, নাদিয়া আপু ওই ঘটনা ঠিক 1 মাস আগে মারা গিয়েছে। এটা দেখে ও আর ওখানে থাকতে পারেনি, সাথে সাথে ওয়াশরুমে দরজাটি লাগিয়ে ও রুমে দৌড় দিয়ে বিছানায় কান্না শুরু করলো। এমন সময় ওয়াশরুম থেকে একটি বিকট আওয়াজ আসে, যেটাতে আপনার মনে গ্লাসটা ও আয়নাটা ভেঙে যায় বিকট আওয়াজে, মানে গ্লাস ভাঙার আওয়াজ আসে এবং বাইরে ঝড়ের কারণে একটি বিদ্যুৎ চমকানোর আওয়াজে ও সাথে সাথে সেন্সলেস হয়ে যায়। সেন্সলেস হওয়ার পরে ওর বাবা মা আসে রুমে পরের দিন, এসে দেখে যে ও সেন্সলেস পড়ে আছে এবং ওর ওয়াশরুমের যে গ্লাস আয়নাটা পুরোটা ভাঙা এবং কিছু কিছু আয়নায় আপনার কিছু আয়নার টুকরাগুলিতে, মিররের টুকরাগুলিতে রক্ত লাগা ছিল। তোর বাবা মামা মনে করেছে যে প্রিয়ন্তি এটা নিজেই করতে পারে, যেহেতু ওর সাথে এসব প্রবলেম চলতেছিল। তো এটা মনে করে ওর বাবা মা প্রিয়ন্তির হাত পা চেক করলো, কিন্তু রাসেল ভাই কোনো কাটা ছেঁড়া দাগ ছিল না, যে কারণে তারা প্রিয়ন্তি পুরো ঘটনা বলার পর এখন তারা একটু বিলিভ করা শুরু করেছে। যাই হোক, ওইটা 1 সপ্তাহ পর কিছু হয় না রাসেল ভাই। পরে যেটা ফাইনালি যেটা হয় সেটা 1 সপ্তাহ পর সেম ঘটনা প্রিয়ন্তির বাবার সাথে শুরু হয়। আঙ্কেলের রুমে বারান্দা থেকে শুনে যে আঙ্কেলের নাম ধরে কে জানি ডাকছে। সে জিনিসটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তাকে বারবার বারান্দা থেকে ডাকতেই থাকে। সে ঘুম থেকে উঠে বারান্দার গেটটা খুলে এবং সে বারান্দায় গিয়ে দেখে কেউ নেই। উনি এটাকে অতটা গুরুত্ব না দিয়ে সে ঘুমিয়ে পড়ে। পরের দিনও একই জিনিসটা হয়। এবার যেটা হয়, তাকে নাম ধরে ডাকছে, সে গেল আবার, কিন্তু কাউকে পেল না পরের দিনও। তো সে রুমে ফেরত এসে দেখে তার ওয়াইফ এখনো ঘুমাচ্ছে। এমন সময় তার রুমের দরজা হঠাৎ জোরে কে জানি ধাক্কাচ্ছে। তো সে কাছে গিয়ে বলল কে, এবং দরজার অপর পার থেকে তার মেয়ে প্রিয়ন্তি বলছে বাবা আমি, খুলো, আমাকে বাঁচাও। সে সাথে সাথে দরজা খুলে দেখে তার মেয়ে প্রিয়ন্তি এখানে দাঁড়ানো এবং প্রিয়ন্তি পুরা ঘেমে আছে এবং ওর চোখ কাঁদতে কাঁদতে পুরো ফুলে গেছে।
পিয়নটি বললো যে বাবা আমার রুমে আবার সেই আয়না ভাঙার বিকট শব্দ আসলো। ও আর ওর বাবার সাথে সাথে দৌড় দিল ওর রুমে, গিয়ে দেখলো ওয়াশরুমের দরজা খুলে যে রাসেল ভাই নতুন যে আয়নাটা লাগিয়েছে সেটা আগেরটার মতো সেম ভাবে ভেঙে চুরমার। এবারে প্রত্যেকটা আয়নার টুকরে আপনার রক্ত ছিল। এইটা দেখার সাথে সাথে ওর বাবা ডিসিশন নেয় যে না, আমরা আর এই বাসায় থাকবো না। এই বাসায় এই ডিসিশনটা নেওয়া হয়, পরে ওরা বাসাটা চেঞ্জ করে, এবার ঢাকার একটি অন্য একটা জায়গায় থাকে। এটা আমাকে জায়গাটার নাম বলতে নিষেধ করেছে। তো ওখানে ওরা থাকে এবং প্রথম ওই বাসাটা ওঠার পর প্রিয়ন্তী ওয়াশরুমে যেতে অনেক ভয় পেত, কারণ স্বাভাবিক এরকমই একটা জিনিস ওর সাথে পাশে হয়। তো ভয় পাওয়ার কারণে পরে আস্তে আস্তে ও যেতে পারে। তো পরে ও শেষমেশ যখন দেখলো যে এরকম ওর সাথে এরকম ঘটনা ঘটতেছে না, ও পরে চিন্তা করলো, ও আর ওর বাবা চিন্তা করলো যে এতদিন ধরে যে আমাদের সাথে যা হলো এটা কেন হলো, কি কারণে হলো। এটা ওরা এখনো পর্যন্ত বিলিভ করতে পারেনি। আর যে জিনিসটা এটা ওরা রিজনটাও জানতে পারেনি আর জানার চেষ্টা করেনি। অনেকে আছে, অনেক কবিরাজ এনে এরকম ওরা করেছে আপনার ওই বাসাটার রিজনটা জেনেছে, কিন্তু ওরা পারেনি। নামটি বলছি না সঙ্গত কারণে, কারণ এখনো আমি সেই হসপিটালে ডোম হিসেবে কর্মরত আছি। আমি একটি সরকারি হসপিটালের ডোম। আসলে আমরা যে ধরনের কাজ করি সে কাজগুলো সুস্থ মস্তিষ্কে করা সম্ভব নয়, তাই কাজ করার আগে আমরা কিছুটা মদ্যপান করে থাকি। যাই হোক, মূল ঘটনাতে আসি। ঘটনাটির সময়কাল আজ থেকে প্রায় 10 থেকে 15 বছর আগে হবে। সেদিন রাতে ওই অঞ্চলের থানা থেকে একটি লাশ আসে। রাত 1:30টার মতো বাজে তখন। লাশের সাথে থাকা 4 জন পুলিশ সদস্য ছিলেন। পুলিশ সদস্যদের মধ্যে একজন আমাকে জানায়, সাবধানে, চোখ কান খোলা রেখে কাজ করবে কিন্তু। আমি খুব অবাক হই যে পুলিশ সদস্যরা একটি লাশ কাটার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলছে। সতর্কতা আমাদের তো এমনিতেই থাকে, কিন্তু কেন চোখ কান খোলা রেখে কাজ করতে বলছে? আরো বলে, যত দ্রুত সম্ভব লাশ কেটে আমাদের কাছে হ্যান্ড ওভার করো, আমরা হসপিটাল অপেক্ষা করছি। তখন আমি সেই পুলিশ সদস্যকে জানাই, স্যার, আজ 22 বছর এই কাজ করছি। অনেক ছোটখাটো সমস্যার সম্মুখীন হতে হয়েছে, কিন্তু বড় ধরনের কোনো অসুবিধায় এখনো আমি পড়িনি। আশা করছি আজও হবে না। পুলিশ সদস্য বলেন, অসুবিধা না হোক সেটাই তো আমি চাই। এই বলে তিনি সহ অন্য সদস্যরা সেখান থেকে চলে যান। আমি আর আমার হেল্পার ওই লাশটিকে স্ট্রেচারে উঠিয়ে কাজের জন্য সরঞ্জাম নিয়ে লাশের উপর থাকা কাপড়টা সরাতেই দেখতে পেলাম এটি একটি ছেলের লাশ। তার বয়স আনুমানিক 25 থেকে 27 বছর হবে। লাশটার বুকের বাম পাশে যেখানে হৃৎপিণ্ড থাকে সেখানে কেউ একটি ধারালো ছুরি দিয়ে কেটে হৃৎপিণ্ডটাকে ছিঁড়ে ফেলেছে। এছাড়াও দেখতে পেলাম লাশের একটি চোখ উপড়ে ফেলা, হাতের ও পায়ের নখগুলো উপড়ানো, বাম পাশের কানটা অর্ধেক ছেঁড়া আর বাকি অংশটা নেই। আর সেই লাশের শরীর থেকে দুর্গন্ধ আসছিল। লাশটি মনে হচ্ছিল 2-3 দিন আগের। আমার হেল্পার নতুন হওয়ার কারণে সেসব দৃশ্য সহ্য করতে না পেরে বমি করতে থাকে। বাধ্য হয়ে আমি তাকে বলি, তুই বাইরে গিয়ে বস, তোর কাজ করতে হবে না এখন, আমি কাজ শেষ করে তাড়াতাড়ি আসছি। হেল্পার চলে যায় বাইরে বারান্দায়। আমি লাশটা কাটছি, সেই সময় আমার মনে হলো লাশটার একবার তার চোখটা খুললো, যে চোখটা মানে উপড়ে ফেলা হয়নি, আবার সেই চোখটি বন্ধ করে নিল। আমি মনের ভুল ভেবে কাজ করতে থাকি। আমি সেই লাশের হাতের ও পায়ের উপড়ানো নখগুলোতে তুলো গুজে গজ দিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছিলাম। ঠিক তখনই মনে হলো পায়ের আঙ্গুলগুলো নড়ছে। আমি এবার ও বিষয়টাকে ইগনোর করে কাজ শেষ করে ফেললাম। এবার মাথার খুলিটা সেলাই করে ফেললাম, আর তারপর উপড়ানো চোখের গর্তে তুলো ঢোকাতে যাব। ঠিক তখন মনে হলো ওই চোখের উপর দিকে কপালের যে অংশটা রয়েছে সেখানে কিছু একটা নড়াচড়া করছে, মানে চামড়ার নিচে কোনো একটা জিনিস নড়াচড়া করছে বলে মনে হচ্ছে। আর
তখন আমি ভয় না পেয়ে একটু ঝুঁকে দেখতে যাব, এমন সময় ওই উপড়ে ফেলা চোখের কোটর দিয়ে ছোট্ট একটি কালো সাপের মতো কিছু একটা জিনিস দ্রুত গতিতে বের হয়ে লাফ দিয়ে ওই লাশের বাইরে চলে আসে। মনে হলো ওই জিনিসটি স্ট্রেচারের নিচে ঢুকে গেল। আমি লাফ দিয়ে সেখান থেকে সরে যাই, কিন্তু আমি আবার উঠে লাশের কাছে গিয়ে দেখি না, কিছুই তো নেই। মনে মনে ভাবছিলাম, এমন তো কোনোদিনও হয় না, কিন্তু আজ কেন এমন হচ্ছে? আজকে কিছুটা বেশি খেয়ে ফেলেছিলাম কিনা। আমি আর দেরি না করে তুলোটাকে চক্ষুর কোটরে পুড়ে দেয়া মাত্রই পেছন থেকে ফিকফিকে একটি হাসির শব্দ শুনতে পাই। হাসিটা এতটাই বিদঘুটে ছিল যে হাসির আওয়াজ পাওয়া মাত্রই আমার সারা শরীরে কাঁটা দিয়ে ওঠে। আমার সমস্ত শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়। ভয়ের একটি শিহরণ আমার মেরুদণ্ড বেয়ে শরীরের নিচ দিকে নেমে যায়। মাথাটা ভারী হয়ে আসে, চোখে মনে হচ্ছিল ঝাপসা দেখছি। যাই হোক, আমি সাহস করে পেছন ফিরে তাকাই আর দেখি একটি খালি স্ট্রেচারের উপর ওই ছেলেটা বসে আছে, যেই ছেলেটিকে আমি মাত্রই পোস্টমর্টেম করার চেষ্টা করছিলাম। লাশটি কিন্তু সেখানেই আছে, কিন্তু তারই রূপে ওই স্ট্রেচারের উপর আর একজন বসে আছে, আর এমন ভাবে হাসছে যা দেখলে যে কোনো মানুষের আত্মা উড়ে যাবে। আর ওই লাশটির হাতে একটি মানুষের হাত। কিছুক্ষণ আগে পোস্টমর্টেম করা একটি লাশের বডি থেকে একটি হাত ছিঁড়ে নিয়ে সে চিকেনের লেগ পিসের মতো খাচ্ছে আর আমাকে বলছে, আজ 2 দিন যাবত ওর লাশটিকে আমি পাহারা দিয়ে রাখছি। বেশ কয়েকটি ডোম কাটার চেষ্টা করেছে, কিন্তু আমি কিন্তু হতে দেইনি। ভয় ভীতি দেখিয়ে তাদেরকে বিতাড়িত করেছি, এমনকি পুলিশ সদস্যদেরকেও ভয় দেখিয়েছি। আর তোর সাহস আছে বলতে হবে, তুই তো ঠিকই তোর কাজ করে ফেললি। এসব কথা শুনে আমি হতবাক হয়ে দাঁড়িয়েছিলাম। ওই পিশাচটি আমাকে আরো বলছে, আমার মুখের খোরাক ওই ছেলে, তুই আমার মুখের খাবারের উপর হাত দিয়েছিস। এইবার প্রথমে তোর বাপকে আমি জ্যান্ত চিবিয়ে খাবো, তারপর একে একে তোকে সহ তোর প্রত্যেকটা সদস্যকে, যারা তোর পরিবারে আছে, তাদেরকে আমার খোরাক বানাবো। দেখি তুই কিভাবে ঠেকাতে পারিস। আমি আর এসব সহ্য করতে না পেরে নিজ হাতে নিজের 2 কান চেপে ধরি আর চোখ বন্ধ করে এক নাগাড়ে চিৎকার করে বলতে থাকি, এইসব সত্যি নয়, এসব সত্যি নয়। এসব বলার কিছুক্ষণ পর আমি ফিল করলাম ঘরটা হালকা হয়ে গেছে। এবার আমি ভয়ে রুম থেকে বেরিয়ে বারান্দায় এসে দেখি আমার হেল্পার নেই, যাকে বাইরে বসিয়ে রেখেছিলাম। আমি মূল দরজা থেকে বের হয়ে বা মূল দরজা থেকে কিছুটা এগিয়ে গিয়ে দৌড়ে পালাতে যাব, এমন সময় আমি পা পিছলে পড়ে যাই। পা পিছলে পড়ে যাওয়ার সময় মনে হচ্ছিল আসলে কেউ আমাকে পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আর পড়ে যাওয়ার পর আমি উঠে দাঁড়ানোর আগেই আমার মনে হচ্ছিল আমার এক পা ধরে কেউ টেনে ওই মর্গের ভেতরে নিয়ে যাচ্ছিল। আমি চিৎকার করতে থাকি, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। এবং সত্যি সত্যি আমাকে অদৃশ্য কেউ একজন ওই মর্গের ভিতরে নিয়ে যায় এবং দরজাটি একা একাই বন্ধ হয়ে যায়। তখন আমি দেখি ওই মর্গের ভেতরে থাকা 6টি লাশ নড়াচড়া করছে। এর মধ্যে থেকে যেই লাশটি আমি কিছুক্ষণ আগেই কেটেছিলাম, ওই লাশটি উঠে এসে আমার বুকের উপর পা দিয়ে বলছে, তোকে আজ পিষে মেরে ফেলবো, আর তুই মরলে তোর কলিজাটা চিবিয়ে খাবো। এই বলে সে ব্যঙ্গ বিদ্রুপের সুরে হাসতে থাকে। আমি আর সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে পড়েছিলাম মাটিতে। আমার জ্ঞান ফিরলে আমি দেখতে পাই আমি হসপিটালের বেডে শুয়ে আছি। পাশে আমার স্ত্রী আর মেয়ে বসেছিল। আমার স্ত্রী আমাকে বলছে যে, তোমার কি হয়েছিল? তুমি অজ্ঞান হয়ে মর্গের মধ্যে পড়েছিলে, পরবর্তীতে তোমাকে উদ্ধার করে অন্যরা। তখন আমি আমার স্ত্রীকে সব কথা জানাই।
তখন আমার স্ত্রী বলেন, তোমার হেল্পারের লাশ মর্গের পাশের তাল গাছের নিচে পড়েছিল। ডাক্তারদের অনুমান অনুযায়ী সে হার্ট অ্যাটাকে মারা গিয়েছে, কিন্তু আমি জানি ওকে কে মেরেছে। নিশ্চয়ই ভয়ানক ওই পিশাচটিকে দেখেই ও হার্ট অ্যাটাকে মারা গিয়েছে, কারণ ও অনেক ভীতু ছিল, কেবল কাজ শিখছিল। হসপিটাল কর্তৃপক্ষ সেদিনই আমাকে ছুটি দেয়। আমি বাড়ি ফেরত আসি। আমি অসুস্থ থাকার কারণে হসপিটাল থেকে বেশ কিছুদিন ছুটি পাই। আমি যেদিন বাড়ি ফিরি সেই দিন রাতে আমার বাড়ির টালির চালে কারো হাঁটার শব্দে আমার ঘুম ভাঙে। ঘুম ভেঙে দেখি আমার স্ত্রী আমাকে বলছে, চুপ, একদম শব্দ করবা না। একদম ফিসফিস করে আমাকে বলল। তার মানে হচ্ছে শব্দটা আমি এবং আমার স্ত্রী দুজনেই শুনছিলাম। আমার মেয়ে তখনও ঘুমাচ্ছিল। আর কিছুক্ষণ পর আমার ঘরের জানালায় নক করার শব্দ পাচ্ছিলাম, আর তার সাথে সেই হৃদয় কাঁপানো কণ্ঠে হাসি ভেসে আসছে। আমার স্ত্রী ও আমি তখন ভয়ে ঈশ্বরের নাম করছিলাম, আর আমার ধর্মের একটি মন্ত্র, যেটাকে গায়ত্রী মন্ত্র বলে, সেটি জপছিলাম। সকালের আলো ফোটার সময় সব থেমে যায়। আমরা আর এক মুহূর্ত দেরি না করে আমাদের এলাকার এক পুরোহিতের কাছে যাই। পুরোহিত মশাইকে সবকিছু জানাই। উনি আমাদেরকে বলেন, তুমি এক পিশাচের পাল্লায় পড়ে গিয়েছ। যাই হোক, উনি বলেন যে তোমরা 7 দিন নিরামিষ খাবে আর কিছু রিচুয়ালের কথা বলেন। পুরোহিতের পরামর্শ অনুযায়ী সেই রিচুয়ালগুলো আমি আমার বাড়িতে করি। এরপর থেকে আজ অবধি এই বিষয়টি নিয়ে আর কোনো সমস্যা হয়নি। আমি আজকে যে ঘটনাটা বলবো সেটা ঠিক 93 ঘটনা। তখন আমি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি, রেজাল্টের জন্য অপেক্ষা করছি। আর রেজাল্টের জন্য যখন আমরা অপেক্ষা করি তখন দেখা যায় যে আমাদের ধর্মকর্ম একটু বেড়ে যায়। তো আমার মধ্যে এটা আছে। তো আমি প্রতি এলাকাতে যখন আমার রেজাল্ট হয় বা আমি মসজিদে যাত্রা শুরু করি, তখন মুরব্বীরা সবাই বুঝে যে ওর রেজাল্ট আসতেছে, পরীক্ষা দিচ্ছে, হয় রেজাল্ট হবে অথবা পরীক্ষা সামনে। তো যাই হোক, তো একদিন জুমার নামাজে অংশগ্রহণ করতে গেছি। তখন হুজুর বললেন যে নামাজ পড়া তো ভালো, কিন্তু আল্লাহর কাছে সেই দোয়াটা বেশি কবুল হয় যদি কেউ তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে। তো আমার মনের মধ্যে ছোট মানুষ, তখন আমার মনের ভিতরে ব্যাপারটা খুব দাগ কেটে গেছে। আমি বললাম যে তাহাজ্জুদের নামাজ পড়ে হুজুরকে জিজ্ঞেস করলাম। হুজুর বললো যে মধ্যরাতে উঠে তুমি তাহাজ্জুদের নামাজ পড়বা। তো 3টা 3:30টার পরে উঠে নামাজ পড়লে খুব ভালো, তখন আল্লাহ শুনেন, আল্লাহ সবকিছু কবুল করেন। তো আমার সামনে তো আমার কবুলের একটাই জিনিস, রেজাল্টটা যেন ভালো হয়। তো আমি দেখা গেল যে নিজেই চিন্তা করলাম যে প্রতিদিন যদি আমি মসজিদে চলে যাই, এই 3টা 3:30টার সময় যদি আমি চলে যাই, তাহলে নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে এসে ঘুমাতে পারি। কাজকর্ম নাই, ঘুম, পড়াশোনা, টিভি দেখা বা অন্য কাজ এগুলোই। তো দেখে আছে ওই সেই দিন রাস্তা থেকেই আমি ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখলাম, 3:30টার সময় আমি উঠে মসজিদে চলে যেতাম। তো আমাদের পাশেই মসজিদ, ওইখানে মুয়াজ্জিন এবং ইমাম সাহেব দুজনেই আমাকে চেনেন এবং অনেকদিন ধরেই আমাকে ছোটবেলা থেকে দেখছেন। তো আমি মসজিদে যখন যে মুয়াজ্জিনের রুমটা ঠিক মসজিদের পাশেই। তো আমি যে মুয়াজ্জিনকে আগে বলে রাখছিলাম যে আমি কিন্তু রাতে এসে আপনাকে টোকা দিলে আপনি চাবি দিন। মসজিদ তো তালা দেওয়া থাকে, বারান্দাটা শুধু খোলা। তো আমি ঠিকই রাত 3:30টার সময় যে মুয়াজ্জিনের জানলা যে আছে মসজিদের গা ঘেঁষে যে জানলাটা টোকা দিচ্ছি, যে মুয়াজ্জিন সাহেব আমি, আমার নাম বলার পরেই উনি চাবি দিয়ে জানলা দিয়ে চাবি দিয়েছেন যে নাও। তো আমি চাবি নিয়ে এসে অজু তো বাসা থেকে করে গেছি, চাবি নিয়ে এসে আমি মসজিদের উপর থেকে তালাটা খুলে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে আমি ঠিক বাম পাশে যে একদম প্রথম থেকে সেকেন্ড কাতারটা আর কি, প্রথম কাতারে না, সেকেন্ড কাতারে বাম পাশের কর্নারে যে জানালার ঠিক গা ঘেঁষে আমি নামাজ পড়তেছি। তো নফল নামাজ 2 রাকাত শেষ করছি, পরেই দেখি যে কেউ ঢুকলো মসজিদের ভিতরে, 2 জন। আমি নামাজে তখন খেয়াল করলাম না, শুধু অনুভব হইলো আমার ভিতরে যে কেউ ঢুকছে রুমের ভিতরে। তো ঢুকে দেখলাম, এখন আমি সালাম ফিরে যখন তাকাইলাম তখন দেখলাম ডান পাশের অপর কর্নারে 2 জন, বেশ লম্বা চওড়া, ওরকম লম্বা চওড়া হাইট সাধারণত দেখা যায় না। তো দেখলাম 2 জন নামাজ পড়তেছে, একই সাথে পাশাপাশি দাঁড়ায় 2 জন নামাজ পড়তেছে। আমি যেখানে দাঁড়াচ্ছি তার ঠিক অপোজিটে ডান পাশে আর কি, তো আমার থেকে অনেক ডিস্টেন্স দূরে। তো আমি মনে করলাম যে 2 জন মুসল্লি নামাজ পড়তেছে আমার মতোই। আমিও পুরো তাহাজ্জুদের নামাজ পড়া শেষ করলাম, নফল নামাজ শেষ করলাম। হঠাৎ করে মুয়াজ্জিনের আসা, যখন আজান এসে আজান দিবেন, মিম্বরের সামনে মাইকটা থাকে, ওইখানে তালাবদ্ধ থাকে, ওইটা খুলে উনি আজান দেন। ঠিক ওনার আজানে উনি আসবেন মুয়াজ্জিন সাহেব, এই সময় তাকায় দেখি ওই 2 জন নাই।
তো আমার কাছে ব্যাপারটা একটু অস্বাভাবিক মনে হইলো না, তো আমি যে মনে করলাম যে ঠিক আছে। তো সেকেন্ড দিনেও আমি এরকম যে নামাজ পড়ছি, ঠিক ওই সময় দুইজন লোক আসলেন এবং পুরো আগের দিনের ঘটনারই পুনরাবৃত্তি হচ্ছে। ওই দুজন ওইখানে যে আপনার নামাজের জন্য দাঁড়ায় নামাজ পড়তেছে, আমিও দেখতেছি যে সালাম ফিরে দেখি ওনারা নামাজ পড়তেছেন। তো এই দিনে ওরা করলো কি, মুয়াজ্জিন আসার আগে চলে গেছেন। থার্ড ডে তো এরকম হলো, থার্ড ডে তে যখন এটা হলো তখন আমার মনের ভিতরে একটা প্রশ্ন জাগলো, আশ্চর্য তো, যে ওইটা আমরা নফল ইবাদত করতেছি কিন্তু এখন ওনারা কেন চলে যান আগে আগে, যেটা আমাদের জন্য আমাদের উপরে ফরজ হয়েছে সেই নামাজটা তো ইম্পর্টেন্ট বেশি। তো আমি এটা ওনাদের জিজ্ঞেস করবো, কিন্তু জিজ্ঞেস করার সময় আমি আর তাদেরকে সালাম ঘুরিয়ে তাদেরকে দেখি না। তো আমি এর পরের দিন আমি ঠিক করে রাখছি যে আমি নামাজ আগে শেষ করবো, ওনাদেরকে জিজ্ঞেস করবো আপনারা কেন আগে চলে যান, এটা কেন। যেই ভাবে চিন্তা করছি ঠিক সেরকম নামাজ শেষ করে অপেক্ষা করতেছি। তো তখন দেখতেছি যে ওনারা সালাম ফিরাইছে রাসেল ভাই। আমি তখন ঠিক ওনাদের সামনে যে উঠে যায় জিজ্ঞেস করলাম, সালাম দিলাম, আসসালামু আলাইকুম। তো ওনারা সালামের জবাব দিলেন না, একটু হাসলেন, মনে হলো যে সালামটা গ্রহণ করছেন আর কি। তাদের চোখ মুখ দেখে আমি বুঝলাম যে সালামটা গ্রহণ করছে। তো আমি বললাম যে প্রতিদিন আপনারা ঠিক কিছু মনে করবেন না, একটা কথা জিজ্ঞেস করি, প্রতিদিন আপনারা ঠিক আজানের আগে আগে চলে যান, তারপর জামাতেও আপনাদেরকে দেখি না, হ্যাঁ, তো এইটা কেন করেন? আমাদের উপরে তো নামাজটা ফরজ, এই নামাজটা বেশি গুরুত্ব তাহাজ্জুদের নামাজের চেয়েও মনে হয়। তো ওনারা কিছু বললেন না, আমার ঠিক দুই পাশ দিয়ে ওনারা চলে গেলেন। তো আমি মনে কিছু করলাম না, আবার মনের ভিতরে একটু খচখচ করতে লাগলো। সেই দিন আমি ঘটনাটা ভুলে গেছি। পরের দিন আমি আবার নামাজে আসলাম, ওই সময় দেখলাম ওই দুজন আসলো, ওইখানে দাঁড়ায় নামাজ পড়তেছেন এবং আমি তাদেরকে আবারও নামাজ শেষ করে ওনাদের জিজ্ঞেস করলাম যে আপনারা কেন নামাজটা পড়তেছেন না। তো আমার মধ্যে মনে হয় এরকম একটা ইয়া যাচ্ছিল যে আমি একটু পুণ্য কামাচ্ছি, ওনাদেরকে নামাজের দিকে টেনে হয়তো নামাজ জামাতে পড়তে বলে একটু পুণ্য অর্জন করছি আর কি। তো ওনারা আমার কথার উত্তর দিলেন, ওই রকম হেসে আমার পাশ দিয়ে চলে গেল। আমি আর মনের ভিতরে নামাজ শেষ করলাম। নামাজ শেষ করার পর ইমাম সাহেবকে বললাম যে হুজুর এই ঘটনা, এই দুইজনকে আমি দেখতেছি আজকে প্রায় 7 দিনের মতো হয়ে গেছে, ওনারা আসেন নামাজ পড়েন, যা ঠিক আজানের আগে চলে যান। তো উনি বললেন যে দেখ, আচ্ছা ঠিক আছে, হয়তো এটা তুই এরকম কিছু না, তোর সাথে কথা বলতে চাই নাই। তাই ইমাম সাহেব আমার ছোটবেলা থেকে দেখে আসছেন, তুই করেই বলে যে তোর সাথে হয়তো কথা বলতে চাই নাই, তুই এটা সিরিয়াস নিস না, এটা নিস না, এটা কিছু না। বুঝলাম যে ইমাম সাহেব কিছু একটা বলতে যাচ্ছেন না আমার কাছে, ঠিক আমাকে অ্যাভয়েড করতে যাচ্ছেন বা বলতে যে তুই এক কাজ কর, কালকে থেকে তুই এই সময় আসিস না, তাহাজ্জুদের সময় আসিস না, তুই বাসায় তাহাজ্জুদ পড়, নফল নামাজটা বাসায় পড়, আজান শুনলে তারপরে মসজিদে আয়, তারপর তুই নামাজ পড়, তুই ছোট মানুষ, তোর তো। তা আমার মনের মধ্যে একটু কেমন খসখস করতে লাগলো। আমি হুজুরকে অনেকক্ষণ জিজ্ঞেস করলাম, হুজুর কি কোনো সমস্যা নাকি বা কিছু নাকি? হুজুর আমাকে কিছুই বললেন না, বললেন না কিছুই না, তুই এটা আসলে এটা নিয়ে চিন্তা করিস, এটা বাদ দে। তো আমি তারপরে তো আমার এই জিনিসটা মনের ভিতরে আমারও ভয় লাগছে, কারণ মানুষ সবকিছু কিন্তু টের পায়। তো অন্য অপার্থিব কিছু হইলে বা অন্যরকম কিছু হইলে আমাদের যে সিক্স সেন্স আছে সেটা আমাদেরকে সতর্ক করে। এইভাবেই আমরা তৈরি হয়েছি, আল্লাহ আমাদেরকে এত সেন্সিটিভ একটা জিনিস দিয়ে দিয়েছেন যে বিপদ হলে আমরা আগে বুঝতে পারি। তো যাই হোক, আমি হুজুরের কথা অনুযায়ী পরের দিন ফজরের নামাজ শেষ হয়েছে, আমি আজান হয়েছে, আজান হওয়ার পরে আমি মসজিদে চলে আসছি, আইসা নামাজ পড়লাম, করলাম। তো সেদিন আর তাদেরকে আমি দেখি নাই, যে জামাতে দেখি নাই। তো আমি শেষ করে আবার মাগরিবের নামাজের আগে আমি মসজিদে আসছি, আজান হয়েছে, মসজিদে আসছি, মসজিদে আইসা নামাজ পড়তেছি, নামাজ শেষ করছি। নামাজ শেষ করে খুশি মনে, মনটা ভালো, ফ্রেশ। আমি মসজিদ থেকে বের হইয়া যেই মসজিদের বারান্দা দিয়ে বের হয়েছি, ঠিক আমার চোখ গেছে মসজিদের বের হইতে ডান পাশে দুটা নারিকেল গাছ আছে, দেয়াল ঘেঁষে ওই পাশে বড় রাস্তা চলে গেছে। ওই রাস্তাটা কেউ থাকে না, ওই পাশে রাস্তাটা খালি থাকে ম্যাক্সিমাম টাইম, খুব একটা লোকজন চলাচল করে না, অন্ধকার একটু। দেখলাম ওই 2টা লোক দাঁড়ায় আছে এবং তাদের সামনাসামনি আরেকজন লোক তাদের দিকে মুখ করে কথা বলতেছে। তো একজন লোকে তাদের দিকে চোখ যাওয়াতেই আমাকে একজন ইশারা করে ডাকলেন কাছে, হাসি মুখটা বোঝা যাচ্ছে, আমাকে হাতের ইশারায় ডাকলেন রাসেল ভাই। তো আমি তার হাতের ইশারা করে আমি গেলাম। আমার মধ্যে কোনো তখন আর ভয় নাই, যে এখন মসজিদে মুসল্লিরা নামাজ পড়তেছে, তো এখানে সবাই আছে। তো আমি গেলাম, যে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ওনারা মাথা নাড়ালেন আগের মতো। আমি সালাম দেওয়ার সাথে সাথে যিনি আমার দিকে পিছন দিয়েছিলেন তিনি ঘুরলেন, তিনি ঘুরে আমাকে বললেন যে কেমন আছেন? আমি বললাম যে আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? উনি বললেন আলহামদুলিল্লাহ। উনি বললেন যে আপনি ওনাদেরকে একটা প্রশ্ন করছিলেন, ওনারা অনেকক্ষণ যাবত আপনার জন্য অপেক্ষা করতেছে, ওনাকে কয়েকদিন একটা প্রশ্ন করছেন যে ওনারা কেন নামাজ না পড়ে চলে যান মসজিদ থেকে। তো
তো আজকে ভোরেও তাহাজ্জুদের নামাজের পরে উনারা আসছিলেন আপনার এই কথাটা জবাব দিতে, কিন্তু আপনাকে পাই নাই। তো সেই কথাটার জবাব হচ্ছে ওনারা আসলে অন্য কোথাও আর কি ওনাদের নিজস্ব একটা জায়গাতে নামাজ পড়েন। হ্যাঁ, সেখানে তারা যদি মুয়াজ্জিনের আজানের আগে বের না হয় তাহলে কিন্তু তারা সেই জায়গাটায় পৌঁছাতে পারে নাই। তো এই কথাটা বলে যে শেষ করছেন, এখন আমি জিজ্ঞেস করবো পরবর্তীতে যে তারা কোথায় নামাজ পড়েন, যে এইখান থেকে বের হয়ে ওই জায়গায় যেয়ে নামাজ পড়তে হবে রাসূল ভাই। তো এই কথাটা যখন জিজ্ঞেস করবো, ঠিক সেই মুহূর্তে আমার পিছন থেকে ইমাম সাহেব বলতেছেন, এই তুই এখানে কি করিস? আমি যখন ইমাম সাহেবের দিকে ঘুরছি, ঘুরে এদিকে তাকাই দেখি কেউ নাই। আমি বললাম যে ওনাদের সাথে কথা বলতেছি বলে আমি ওনাদের দিকে হাতের ইশারা করে আমার যেই চোখ গেছে দেখি ওই 3 জনের একজনও ওইখানে নেই, এবং নাই তো নাই, মানে অন্ধকারের মধ্যে ওইখানে তারা কি দেয়াল টপকে চলে যাবে বা নাই হয়ে যাবে বা ভ্যানিশ হয়ে যাবে, তো এরকম একটা কিছু না, মানে একদম আমার হাতের ডিস্টেন্স, হাতের এক কিবাও তাদের সাথে ডিস্টেন্স নাই। এরকম 3টা মানুষ যদি নাই হয়ে যায়, একটা শব্দ হবে, কোনো সাউন্ড হবে, কিচ্ছু নাই। তখন আমি তো হুজুরের দিকে তাকায় বললাম যে হুজুর, আমি তো এখানে তো 3 জন মানুষ ছিল, তাদের সাথে কথা বলতেছিলাম। হুজুর এই কথাটা শুনে এখানে দাঁড়াইলেন না, উনি তার চলে আসছেন দ্রুত, বড় বড় পা ফেলে আমার কাছে চলে আসলেন। পা ফেলে আমাকে হাত ধরলেন, কবজির এখানে ধরছেন, ধরে বলে আয় আমার সাথে। হ্যাঁ, হুজুর একটু আলোতে নিয়ে গেলেন, নিয়ে আমাকে কিছু দোয়া পড়ে আমার গায়ে ফু দিলেন। ফু দিয়া বললো যে আয় আমার সাথে আয়। তো মসজিদের বাইরে একটা ছোট একটা রেস্টুরেন্টের মতো আছে, সামনে বেঞ্চ পাতা থাকে। তো এইখানে আমাকে নিয়ে বসলেন, বস বস, তোকে আমি কিছু কথা বলি যে দেখ, আসলে আল্লাহ তাআলা তো অনেক জিনিস তৈরি করেছেন, কিছু দেখা যায় কিছু দেখা যায় না, তুই ছোট মানুষ, ভয় পাবি না। আমি তোকেই বলি যে যাদেরকে তুই দেখছিস তারা আমাদের মতো মানুষ না। আমরা যে তারা কি হুজুর জিন? বলে যে তুই এটা নিয়ে আর চিন্তা করিস না। হুজুর এরকম মানে সরাসরি উত্তরও দিচ্ছেন না, বলে যে যাদেরকে দেখছিস তারা খুব ভালো, তোর জন্য এটা খুব ভালো, যে তারা যদি তোর ক্ষতি করতে চাইতো ক্ষতি করতে পারতো, তোর ক্ষতি করার ইচ্ছাই ছিল না, বরং তার উপরে তোর প্রতি তারা সন্তুষ্ট, এর জন্যই তারা তোর কোনো ক্ষতি করে নাই, এবং তোকে তার সরাসরি তোর সাথে একটা ভালো ব্যবহার করেই চলে গেছে এবং তোর কথার প্রশ্নের উত্তর দিয়ে গেছে। তবে তুই একটু সাবধানে থাকবি, সবসময় আর কি একা একা চলাচল করবি না, এই জায়গাতে আসবি না, ওই জায়গাতে যাবি না, বিভিন্ন বাধা নিষেধ দিলেন। এবং পরবর্তীতে হুজুর আমার আম্মাকেও আর কি এই বিষয়ে বলছেন যে ওকে একটু ই করে রাখেন। তা আমি বেশ কিছুদিন অনেকগুলো তাবিজ আর কি নিজের শরীরে বেঁধে ঘুরেছি। যে এটা একটা আশ্চর্যজনক ঘটনা, যে ঘটনাটার ব্যাখ্যা আমি আজও পাই না, এবং আমি বিশ্বাস করি, হ্যাঁ এখন ভূত প্রেত বিশ্বাস না করলে আমি বিশ্বাস করি যে আল্লাহ তাআলা জিন তৈরি করেছে।